রিসেন্ট টাইমে অজয় দেবগন অনেকগুলো পার্ট টু ঘোষণা করেছে, তার আপকামিং সিনেমার বেশিরভাগই হচ্ছে পার্ট টু। কিন্তু যদি অজয় দেবগন এই লেভেলের পার্ট টু আনতে থাকে, তাহলে আমি সিরিয়াসলি বলবো অজয় দেবগন এইভাবে কাজ করতে থাকুক ভাই। রিসেন্ট টাইমে একটা কথা খুব আমরা ভেবে এসেছি বা দেখে এসেছি যে পার্ট টু কখনো পার্ট ওয়ানের লিমিটটা যে লেভেলটা সেটাকে পেরোতে পারে না, বা সেই জায়গাটা ম্যাচ করতে পারে না। খুব কম সিনেমার ক্ষেত্রেই এমনটা হয় যে পার্ট টু পার্ট ওয়ানকে রীতিমতো ছাপিয়ে যেতে পেরেছে। তো যখন রেড ওয়ান এসেছিল সেই সময় কিন্তু এই জনরাটা বলিউডে খুবই নতুন একটা জনরা ছিল, যে একটা কোনো একটা রেড নিয়ে সিনেমা হচ্ছে, পুরো ঘটনাটাই পুরো রেডকে কেন্দ্র করে হচ্ছে। ওই সময় থেকে খুব নতুন ছিল 2018 সালে, তুমি যদি ভেবে দেখো। তো আজকে 2025 দাঁড়িয়ে তোমাকে যদি রেড ওয়ানকে ছাপিয়ে যেতে হয়, তাহলে তোমায় কিন্তু প্লটে বা স্ক্রিন প্লেতে বা যে রেডটা যেভাবে হচ্ছে সেখানে অনেক ডেপতে গিয়ে গল্পটা লিখতে হবে। আর এখানেই হচ্ছে রাজকুমার গুপ্ত রীতিমতো কিন্তু ছক্কা মেরে দিয়েছে এই সিনেমাটার পেছনে। যে তুমুল একটা রিসার্চ রয়েছে, যে একদম পার্ট টু বানাতেই হবে, বানিয়ে দিলাম, এই এফোর্টলেস ব্যাপারটা কিন্তু তারা করেনি। তারা কিন্তু গল্পে রীতিমতো ডেপথ রেখেছে, এবং এটাই সিনেমাটা সবথেকে বড় প্লাস পয়েন্ট। এবং সিনেমায় বলাতে পারে বিরিয়ানিতে যেমন কোথাও গিয়ে বেরেস্তা ছাড়া বিরিয়ানি ভাবা যায় না, বা ডিম ছাড়া বিরিয়ানি ভাবা যায় না, এই সিনেমায় ঠিক বেরেস্তা বা বিরিয়ানি ডিমের কাজটা করে দিয়েছে হচ্ছে সৌরভ শুক্লা, যাকে আমরা আগের পার্টে দেখেছিলাম। তো সেই পার্টও রয়েছে, কীভাবে রয়েছে সেটা তো এখন ডিটেলস বলতে চাই না। লাস্টে চমকও রয়েছে, সেই কথা আমি আর যাচ্ছি না। তো এই সিনেমাটা সিরিয়াসলি বলছি পার্ট ওয়ানটা কিন্তু কোথাও গিয়ে ছাপিয়ে গেছে। এখানে গল্পটা তোমরা তো ট্রেলার থেকে বুঝেই গেছো। রিতেশ দেশমুখ একটা খুবই বড় ওখানকার বলাতে পারে একটা কি মন্ত্রী, এবার তার বিরাট বড় একটা সাম্রাজ্য রয়েছে, সেখানে রেড করছে হচ্ছে অজয় দেবগান। এবার ট্রেলার দেখে অনেকের মনে হয়েছিল যে আগের পার্টের মতোই এমন আহামরি কিছু হবে না, হয়তো সেই পার্ট ওয়ানটা যদি দেখো ভালো সিনেমা, আমি খারাপ বলছি না, কিন্তু ওটার যে রেড যে জিনিসটা হচ্ছে সেটা কিন্তু খুব বেসিক ছিল। যেভাবে বিভিন্ন রকম খবর পেয়ে যাচ্ছে অজয় দেবগান, বা যে জায়গাতে রেডগুলো হচ্ছে, গল্পটা কিন্তু ডেপথ কম ছিল, যে কারণে সিনেমাটা রান টাইম কম ছিল। এবার এই সিনেমাটার রান টাইম যখন বেশি ছিল, আমার একটু ধারণা ছিল যে এত বেশি সিনেমাটা কেন ঝুলিয়ে দেয়। তো রান টাইমটা যে বেশি, সেটা কিন্তু তারা গল্পের ডেপথে কিন্তু জোর দিয়েছে। তারা যেভাবে এই রেড ব্যাপারটাকে এই সিনেমার মধ্যে এনেছে, বা রেডটা যেভাবে হচ্ছে, সেটা কিন্তু প্রতি পড়াতে পড়াতে কিন্তু টুইস্ট, যেভাবে অজয় দেবগান জানতে পারছে ব্যাপারগুলো, তাকে কিন্তু রীতিমতো কাঠখড় পোড়াতে হচ্ছে। যে কেউ একদম বলে দিল সব হয়ে গেল ব্যাপারটা, তা কিন্তু নয়। এখানে যে প্রতিপক্ষ রিতেশ দেশমুখ কিন্তু প্রচণ্ড স্ট্রং। সিনেমায় ফার্স্ট হাফে তাকে যেভাবে দেখানো হয়, তোমার মনে হবে এর থেকে ভালো মানুষ হয় না, যেটা কিন্তু পার্ট ওয়ানে ছিল না। সৌরভ শুক্লাকে তোমার প্রথম থেকে খুব সন্দেহজনক লাগবে, তার কথাবার্তার মধ্যে একটা অহংকার ছিল। এখানে রিতেশ দেশমুখকে ওখানকার যে লোকেরা যেখানকার কি ও থাকে, সেখানকার লোকেরাকে ভগবানের চোখে দেখে, এবং সেটা গল্পে জাস্টিফাইও করা হয়েছে। কেন? কারণ চরিত্রটাকে প্রথম থেকে যখন দেখানো হবে, তার ব্যবহার, তার কথা বলার ধরন, তোমার না চরিত্রটাকে খুব ভালো লাগবে, যে ভাই এত ভালো লাগে, এবং একটা ব্যাক স্টোরিও রয়েছে। কিন্তু যখন আস্তে আস্তে সত্য করে গল্পটা এগোতে থাকবে, তখন বুঝতে পারবে যে ধরা কতটা কঠিন। এবং ফার্স্ট হাফে রীতিমতো রিতেশ দেশমুখ খেলেছে, সেকেন্ড হাফে হচ্ছে অজয় দেবগানের খেলা। তো এই যে অজয় দেবগান ভার্সেস রিতেশ দেশমুখটাকে যেভাবে গল্পের প্লটে রাখা হয়েছে, সেটা কিন্তু সত্যি কথা খুব এফেক্টিভ। স্ক্রিপ্ট ডিমান্ড করছে যে অজয় দেবগান ভার্সেস রিতেশ দেশমুখ হতে হবে। এই দুজন তারকা রয়েছে বলে চলো একটা রেখে দিলাম গল্পের মধ্যে, এটা ভার্সেস এটা, এরকম কিন্তু করা হয়নি। গল্পের রীতিমতো ডেপথ রয়েছে। আর যেটা ভালো লাগলো কি, যেটা ফার্স্ট পার্টে আমার মনে হয় কোথাও কি মিসিং ছিল, যে টিমটা, এই যে রেড যারা করছে অজয় দেবগানের পাশে, যে পুরো টিমটা, এদের মধ্যে যে বন্ডিংটা প্রথম পার্টে মিসিং ছিল। এখানে যেমন একটা মেয়ে রয়েছে যে দেখবে ট্রেলারে এই দেওয়ালটা ভাঙছে, সে কিন্তু এখানে অজয় দেবগানের খুব বড় ফ্যান, যে চরিত্রটা কি প্লে করছে আমায় পটনায়ক, তার বড় ফ্যানও, ওকে প্রথম থেকে ফলো করে এসেছে। তো এই যে বন্ডিংগুলো ছোটোখাটো রয়েছে, সেটা কিন্তু পার্ট ওয়ানের থেকে অনেক বেটার রয়েছে এই গল্পে। আর তার সঙ্গে তো আগের পার্টে সেই মহাখাড়ু সেই লোকটা লাল্লান, সেই পার্টে রয়েছে। এবার ট্রেলারে থেকে যেভাবে দেখানো হয়েছে, মনে হচ্ছে যে লোকটা আবার মনে হচ্ছে কোথাও গিয়ে আবার সে আগের মতো হয়ে গেছে। তো তাই কি নাকি গল্পে চমক রয়েছে, তার জন্য সিনেমাটা দেখতে হবে। তো এই যে জিনিসগুলি গল্পের মধ্যে রেখেছে, সেটা কিন্তু খুবই ভালো, যে কারণে সিনেমাটা কিন্তু এই যে ডেপথে গিয়ে গল্পটা বলছে, যে কোথায় কোথায় কী কী রেখেছে, এই যে খোঁজাখুঁজির যে ব্যাপারটা, সেটা কিন্তু এই গল্পে অনেকটা বেশি। ওটাই যেমন কি একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ ছিল, এখানে তোমরা সহজে ধরতে পারবে না কোথায় কী রয়েছে, কেন রয়েছে। তো যেভাবে খুঁজে বার করছে, সেই যে টার্ন অ্যান্ড টুইস্টটা, কে ওর দলে রয়েছে, কে ওর দলে রয়েছে, এগুলো মাথার মধ্যে জাস্ট খেলে বেরিয়ে যাচ্ছে, সেটা কিন্তু দারুণভাবে ওয়ার্ক করেছে। যে কারণে সিনেমাটা বড় সিনেমা হলো, গল্পের ডেপথে গিয়ে কথা বললো, খুব একটা কিন্তু বোর করেন। এবং শেষের 30-40 মিনিট তো ভাই মজা লাগবে। ওখানে যখন অজয় দেবগনের শেষের খেলাটা এখন চলছে, আস্তে আস্তে অজয় দেবগন ধরতে শুরু করছে, সেই যে মোমেন্টগুলো যেভাবে রাখা হয়েছে, এবং আগের পার্টে দেখবে লাস্টে ওই যে অতগুলো লোক এসে ওদেরকে ঘিরে ধরছে, ওরা কিন্তু চাপে পড়ে যায়। এখানে ওই রকম একটা সিচুয়েশান রয়েছে, কিন্তু সেখানে যে ঘটনাটা এবার ঘটে, সেটা ভাই সিনেমাটাকে ভাই মোমেন্ট দেয়, একটা গুজবাম্পস দেয়, সিটি মারতে ইচ্ছে করবে তোমার। লাস্টে ক্লাইম্যাক্সের কথা বলছি। তো সেই যে জিনিসগুলো এটার মধ্যে কিন্তু দারুণভাবে ওয়ার্ক করেছে। তো বহুদিন পরে আমার মনে হয় অজয় দেবগান প্রপারলি অজয় দেবগানের মতো একটা সিনেমা করলো, যার সিনেমা আমরা গঙ্গাজল বা ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই বা রেড ওয়ান, দৃশ্যম, এই ধরনের সিনেমা থেকে আমরা অজয় দেবগানকে পছন্দ করি। তো সেই অজয় দেবগান কোথায় গিয়ে ফিরলো, তার পারফরমেন্স অনবদ্য, কিন্তু রিতেশ দেশমুখ ফাটিয়ে রেখে দিয়েছে। তার যে কাজ এখানে এক কথায় দেখার মতো হয়েছে, তার পারফরমেন্স, তার যে চোখ মুখের মধ্যে যে তীক্ষ্ণতা বা একটা সরলতা যে প্রথম থেকে সে পেশ করার চেষ্টা করেছে, প্রত্যেকটা ক্ষেত্রে তার পার্ট দারুণ। এবং আই থিঙ্ক এই ভিলেনের পরে রিতেশ দেশমুখের আমরা বেস্ট কাজ দেখলাম, প্রপারলি বেস্ট কাজ দেখলাম, যার মধ্যে তার বেশিরভাগ কাজই কমেডি হিসেবে। কিন্তু এখানে সে যে কী লেভেলের অভিনেতা,
সে ফাটিয়ে রেখে দিয়ে কিছু কিছু সিনে তো অজয় দেবগানকেও ছাপিয়ে যায় যখন তার ফেস অফের সিন হয়। আর সৌরভ শুক্লা মাঝে মধ্যে এসে ভাই লিটারালি লোকটা ওই যে জায়গাটা রয়েছে গরজ গিয়ে ওই জায়গাটা ওই মোমেন্ট, সৌরভ শুক্লা যেটুকু টাইম তাকে ভালো লাগে, মানে এই লোকটা এমন না যে রেখেছে খুব ভালো করেছে, এই লোকটা সবার খুব পছন্দের অভিনেতা। আর ফার্স্ট পার্ট এই চরিত্রটা নেগেটিভ হলে লোকে খুব পছন্দ করেছিল, ওকে হারতে থেকে খুব মজা পাচ্ছিল। তো সেই কারণে এই চরিত্রটা যে এবার রেখেছে সেটা ফার্স্ট পার্টে মানে তুমি যে সেকেন্ড পার্ট বানাতে যাও যে রেফারেন্স রাখতে এরম ধরনের রেফারেন্স রাখো তাহলে ভাই মজাটা লাগে। তো সিরিয়াসলি সিনেমাটা দেখে তোমরা মজা পাবে, মানে একদম 2 ঘন্টা 19 মিনিট ফুরফুরে টাইম কেটে যাবে। এবং গল্পের ডেপথটা আমার দারুণ রেখেছে, যেটা রিসেন্ট টাইমে অনেক বলিউড সিনেমায় মিসিং ছিল। তো প্রপারলি কিন্তু বলিউড ভালো ভালো কাজ আছে, জাটের মতো মেন স্ট্রিম মুভি দারুণ হলো, কেসরি চ্যাপ্টার 2 ভালো হলো, গ্রাউন্ড জিরো ভালো সিনেমা ছিল, এটাও কিন্তু প্রপারলি ভালো সিনেমা। আমি জানি না এটা বক্স অফিসে কতটা ওয়ার্ক করবে, আজকে লোক যে খুব বেশি ছিল তা নয়, কিন্তু এটা যা কন্টেন্ট হয়েছে আই থিঙ্ক এটা কিন্তু একটা ভালো বক্স অফিস ডিজার্ভ করে। রেড ওয়ানের থেকে অনেক অনেক বেটার বক্স অফিস এটা ডিজার্ভ করে। আমি জানি না সেটা করতে পারবে কিনা। রেড ওয়ান যদি 120 কোটি বিজনেস করে, এটা আই থিঙ্ক মামার তো মনে হয় 200-250 কোটি বিজনেস করা উচিত, যেভাবে সিনেমাটাকে বানিয়েছে, যেভাবে সিনেমাটাকে রেখেছে। নেগেটিভ দিক যদি আমাকে বলতে বলা হয়, সেটা আমার মনে হয় সবারই ট্রেলার থেকে নেগেটিভ দিক হয়ে গেছিলো, সেটা হচ্ছে ইলিয়ানা ডিক্রুজের মানে অনুপস্থিতি। এখানে বানি কাপুর সে তার মতো কাজ হয়তো করেছে কিন্তু তাকে মানায়নি। আগেরবার ইলিয়ানার মধ্যে একটা যে নমনীয়তাটা ছিল, মানে ওই যে আমার পার্টনারকে একটা বলাতে পারো শক্তি ছিল, সেটা কিন্তু এই গল্পের মধ্যেও সেই ডেপথটা রয়েছে, কিন্তু সেটাকে পুল আপ করতে পারেনি বানি কাপুর, তাকে মানাচ্ছেই না এবং তার অভিনয়টা খুব ক্রিঞ্জ লাগছে। এইখানে যদি ইলিয়ানা ডিক্রুজ থাকতো না, আগুন লাগিয়ে দিত পারফরমেন্স দিয়ে, যা পারফরমেন্সও আগেরবার দিয়েছিল। তো এইটা একটা নেগেটিভ পয়েন্ট আমার মনে হয়েছে, ইলিয়ানাকে খুব দরকার ছিল গল্পের মধ্যে। এছাড়া আমার খুব একটা নেগেটিভ দিক কিছু মনে হয়নি। অনেকের মনে হতে পারে যে গল্পটা সেকেন্ড হাফের পর একটু স্লো হয়ে যায়, কিন্তু সেটা গল্পের ডিমান্ড করে, কারণ বললাম যে খুব ডেপথ, মানে প্রপারলি রেড নিয়ে সিনেমা যেরকম হওয়া উচিত কিন্তু ঠিক তাই। রেডটা বলা যেতে পারে একটা বেসিক মুভি, কিন্তু একদম ডেপথে গিয়ে কাজ বা রেডকে নিয়ে প্রপারলি যে কাজ হওয়া উচিত সেটা কিন্তু রেড 2 আমার কোথাও গিয়ে মনে হয়। যে কারণে কিছু টাইম তোমাদেরকে গল্পটা স্ক্রিন প্লেটা একটু স্লো মনে হতো, একটু বোরিং লাগতে পারে, কিন্তু শেষের 40 মিনিট গিয়ে সেটা পুষিয়ে যায়। তো আমার জন্য দারুণ ওয়ার্ক করেছে সিনেমাটা, আমার মনে হয় এটা ওয়ার্ক করে যাবে বক্স অফিসে। তোমাদের যারা দেখেছো কেমন লেগেছে কমেন্টে জানিও, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই, টেক কেয়ার।